দর্শক, আপনাদেরকে একটা মেটিকুলাস, চমকপ্রদ, চাঞ্চল্যকর খবর জানাবো, যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কিনা জানি না। যদি জেনে গিয়েও থাকেন তাহলে খবরের অভ্যন্তরের খবরটা জানলে আপনার পিলে চমকে যাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শুনেছি যে গ্রামীণ ট্রাস্ট, এটার সঙ্গে প্রফেসর ইউনূসের কোনো সম্পর্ক নেই, এটার প্রফেসর ইউনূস কেউ না। আমরা শুনেছি যে ইউনূস সেন্টারে প্রফেসর ইউনূস ওইটার মালিকানা তার নেই, সেখানে তিনি কেউ নন, তিনি তার নামে একটা ট্রাস্ট, সেখানে তিনি গিয়ে একটু বসেন, একটু সম্মান পান, এই ব্যাপারগুলো শুনেছি। কিন্তু সরকার থেকে যাওয়ার পরেই আস্তে আস্তে খোলাসা হতে থাকলো যে গ্রামীণ ট্রাস্ট, ইউনূস সেন্টার, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ গ্রামীণ আটা ময়দা সুজি যত কিছু আছে সব কিছুই প্রফেসর ইউনূসের নিজের হাতে গড়া। এবং তিনি টেকনিক্যালি একটা ফন্দি খুব ভালো শিখেছেন, সেটা হচ্ছে যে তার গড়া প্রতিটা প্রতিষ্ঠানে একটা ট্রাস্টে পরিণত করেছেন, যেন সেটা দিয়ে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দেওয়া যায় এবং সেটার মালিকানা নিয়ে তার ব্যাপারে কোনো প্রশ্ন না আসে। এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে, তার পরিবারের জীবন নিয়ে বিভিন্ন ধরনের ট্রাস্ট গঠন করে রেখেছেন তিনি। ওই ট্রাস্টই তাদের সব কিছু চালায় এবং তিনি বাইরে বলে বেড়ান এগুলো আমার, একটাও আমার না। তার ওই মেটিকুলাস চিফ যিনি ছিলেন ওই প্রেস সেক্রেটারি মেটিকুলাস শফিকুল আলম, এখনও তার কথাবার্তা শুনে মনে হয় যে ইউনূস সাহেবের বেতন তিনি এখনও পান। তিনি বলেছিলেন যে ইউনূস সাহেব এত সাদামাটা মানুষ, তার একটা গাড়ি পর্যন্ত নেই, একটা টাকা পর্যন্ত নেই, একটা বাড়ি পর্যন্ত নেই, প্রফেসর ইউনূসের নাকি একটা গাড়িও নাই। অথচ সম্পদের হিসাবে তার দেখলাম যে তিনি 15-16 কোটি টাকার মালিক। বাংলাদেশে 15-16 কোটি টাকার মালিক, আমি ধরে নিলাম তার ওই হিসাবটাই সত্য, 15-16 কোটি টাকা আছে, এরকম একজন মানুষ, তার গাড়ি নাই, যে গাড়ির দাম 20 লাখ টাকা দিয়ে একটা গাড়ি পাওয়া যায়, সেই গাড়ি তার নাই। তিনি সিএনজিতে চড়ে কিংবা বাসে, ট্রাকে, রিকশায়, এগুলোতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, ইউনূস সেন্টারে যান, গুলশান থেকে মিরপুরে তিনি সিএনজিতে আসেন, ব্যাপারটা তাই। এবং সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আলোচনাটা অন্যদিকে গড়াতে চাই না, যে খবরটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর আমরা মেটিকুলাস ডিজাইনে দেখেছিলাম যে এক ভদ্রলোককে, যার 35 না 42 পৃষ্ঠা সিভি, পৃথিবীর সেরা নাকি তিনি শিক্ষাবিদ, তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির প্রো ভিসি থাকাকালীন বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি হোস্ট হয়ে সঞ্চালনা করে আওয়ামী লীগের মন্ত্রীকে গেস্ট বানিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উৎসব পালন করেছিলেন, এরকম ভিডিও, ছবি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ভিসি বানানোর পরে ছড়িয়ে পড়ার যে দৃশ্য আমরা দেখেছিলাম, তখন থেকেই আলোচনা হচ্ছিল যে সব থেকে বড় গুপ্তটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। এবার মেটিকুলাস ব্যাপারটা কি শোনেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, যিনি কিনা বিএনপি সরকার আসার পরে তিনি আর নেই, ওই মেটিকুলাস ডিজাইনে যেভাবে এসেছিলেন তিনি আবার সেভাবেই গায়েব হয়ে গেছেন। সেই ভদ্রলোককে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে যে গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স দিয়েছেন, সেই গ্রামীণ ইউনিভার্সিটিতে নিয়োগ দেওয়া হয়েছে পরামর্শক হিসেবে, এবং তিনি এই গ্রামীণ ইউনিভার্সিটি এখন গড়ে তুলবেন। এবার বোঝেন যে প্রফেসর ইউনূসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং স্বার্থের লেনদেন না থাকলে কেউ কি প্রফেসর ইউনূসের সরকারে আসার সুযোগ পেয়েছিল? এরা আসলে সবাই যে প্রফেসর ইউনূসের লোক এবং গুপ্ত রাজনীতির লোক, সেগুলো এখন একে একে সব প্রমাণ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রখ্যাত ভিসির নাম কি, যিনি যতদিন ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছেন, কোন কোন মবকে তিনি স্বীকৃতি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে মবের বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন, সেগুলো তো আমরা দেখেছি। চলুন একটু ভেতরে যাই, কি তথ্য আসলো সেই তথ্যটা একটু জেনে দেখি আরও বিস্তারিত। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি গ্রামীণ ইউনিভার্সিটিতে জয়েন করেছেন, এবং এই তথ্য পত্রিকা যেমন দিয়েছে তেমনি প্রফেসর ইউনূস কেউ না, যেটার সেই ইউনূস সেন্টার থেকেও তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে
কনফার্ম করা হয়েছে। প্রথমে পত্রিকার শিরোনামটা দেখে নিন। দেশ রূপান্তর বলছে, ডক্টর ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক ঢাবির সাবেক ভিসি। ডক্টর ইউনূসের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সটা কে দিয়েছে? ডক্টর ইউনূস। তার মানে নিজেই নিজের বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দিয়ে গেছেন। হয়তো কোনো না কোনো দিন এই প্রশ্নের মুখে তাকে পড়তে হবে। ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে যেটা পোস্ট করা হয়েছে সেটা দেখে নিন। সেই পোস্টে লেখা হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, এটাও ট্রাস্ট, গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট মানে ওই ট্রাস্ট যেটাতে মানে কর ফাঁকি দেয়া যায় বাংলাদেশ সরকারের, এবং তিনি এটাতে মাস্টারপিস, কিভাবে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দেয়া যায় সেই বন্দোবস্ত করতে পৃথিবীর সেরা ব্যক্তি যদি কাউকে নির্বাচন করা যায় সেটা হবেন প্রফেসর ইউনূস। এখানেও তিনি ট্রাস্ট করেছেন। গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে যোগদান করেছেন। সরকারি অনুমোদনের পর গ্রামীণ বিশ্ববিদ্যালয় বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। বিশ্ববিদ্যালয়টি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও চলছে। প্রায় 30 একর বা 100 বিঘা জমির ওপরে এই ক্যাম্পাসটি নির্মিত হতে যাচ্ছে। জমির প্রথম অংশটি 2014 সালে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে অধিগ্রহণ করা হয়। তবে বারবার প্রক্রিয়া সম্পন্নের পরেও তৎকালীন সরকার অনুমোদন না দেওয়ায় প্রকল্পে বিলম্ব হয়েছে, ফলে এর কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি। তৎকালীন সরকার অনুমোদন দেয়নি। কে অনুমোদন দিয়েছে? আমি নিজেই অনুমোদন দিয়েছি। ইউনিভার্সিটিতে কার? আমার নিজেরই, অর্থাৎ আমার নিজের ইউনিভার্সিটি, আমি নিজে অনুমোদন দিয়েছি। এবং তিনি এই পোস্টে আবার লিখেও দিয়েছেন তৎকালীন সরকার দেয়নি, এবং তৎকালীন সরকার দেয়নি বলে তার সরকার মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিয়েছে। এবং মানে যে তথ্য এই সরকারের মেটিকুলাস উপদেষ্টারা বলার চেষ্টা করেছেন যে বহু বছর আগে এর আবেদন করা, কিন্তু আমরা সংবাদপত্রের খবরে নিশ্চিত হয়েছি 3 মাসের মধ্যে আবেদনের পরে লাইসেন্স, কাগজপত্র সব কিছু চূড়ান্ত করা হয়েছে। আগে আবেদন করা ছিল না। গ্রামীণ বিশ্ববিদ্যালয় অবশেষে 2025 সালের মার্চ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কার ছিল? প্রফেসর ইউনূসের। আবেদন করা হয়েছে জানুয়ারিতে, মার্চে এই লাইসেন্সটা প্রফেসর ইউনূস নিজের বিশ্ববিদ্যালয়ে লাইসেন্স তিনি দিয়েছিলেন। পরবর্তীতে 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি থেকেও অনুমোদন পায়। অনুমোদন তো পাবে, সবই তো আপনার মেটিকুলাস খেলা। বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও নীতিমালার আলোকে বিস্তারিত পর্যালোচনা, যাচাই বাছাই, পরিদর্শন এবং মূল্যায়নের পর এসব অনুমোদন দেয়া হয়েছে। নিজেই নিজের পক্ষে সাফাই গাচ্ছেন তিনি পোস্টে। এখন সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু ও স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। সবথেকে বড় মুশকিলের কথা কি, মানে স্ট্যাটাসেতে বুঝেই গেলেন যে নিয়াজ আহমেদ খান তাকে মানে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রধান দায়িত্বটা দেয়া হয়েছে। প্রধান স্ট্র্যাটেজিক কর্মকর্তা হিসেবে তাকে দেয়া হয়েছে, পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার মানে তার নেতৃত্বেই হচ্ছে। এই নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছিল কে? প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বানিয়েছিলেন কোন স্বার্থে? নিজের স্বার্থে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার যখন মানে ভিসিগিরি চলে গেল, তারপরে প্রফেসর ইউনূস তার বিশ্ববিদ্যালয়ে টেনে আনলেন। তার মানে পরিকল্পনাটা আগে থেকেই পরিকল্পিত, সব কিছু সাজানো অবস্থাতে, সাজানো গোছানো সংসার চলছে। মাঝে মাঝে আমার কেন যেন মনে হয় যে এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখানে যারা ছাত্রছাত্রী ভর্তি হবে, মানে খোদা না করুক যে সকল ছাত্রছাত্রীর মানে এই মানে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে তারা পড়ালেখা করা অবস্থায় প্রফেসর ইউনূস যেরকম প্রতিহিংসার রাজনীতি করেছেন তার 1.5 বছরে, এরপরে কোনো একটা সরকার যদি এসে আবার মানে নতুন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করে, প্রফেসর ইউনূস যাদের মানে যে কাজগুলো করেছেন, অনেক কিছু বন্ধ করে দিয়েছেন, অনেক কিছু ভেঙে গুড়িয়ে দিয়েছেন, এরকম যদি ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা নাও ঘটে, মানে অনেক কিছু বন্ধ করে দেওয়ার ঘটনা যদি ঘটে, মানে লেখাপড়া করছে ছাত্রছাত্রী, হঠাৎ করে শুনলো যে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, তখন এই ছাত্রগুলোর কিংবা ছাত্রীগুলোর কি অবস্থা হবে?
এই ক্ষেত্রে মানে যে হিংসার চাষাবাদ প্রফেসর ইউনূস করেছেন, সেই হিংসার চাষাবাদের কারণে একটা সময় মানে তিনি ভাবেননি যে একটা সময় এই হিংসার চাষাবাদ যদি অন্য কেউ করে তাহলে একই অবস্থা হবে। এখন আপনি যাদেরকে আক্রান্ত করছেন, যারা আক্রান্ত হচ্ছে আপনার দ্বারা, পরবর্তীতে তারা এসে আপনাকে আক্রমণ করবে, আপনি আক্রান্ত হবেন। এই ধারা যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যে সুস্থ একটা পরিবেশ প্রত্যাশা করি সর্বক্ষেত্রে, সেটার বিনাশ ঘটবে, একেবারে শিকড় থেকে উপড়ে যাবে। যে বন্দোবস্তটা পাকাপোক্ত করে গিয়েছেন প্রফেসর ইউনূস তার মেটিকুলাস ডিজাইন দিয়ে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।